মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সমবায় সমিতির যে অধ্যায় আমরা পড়ছিলাম সেই অধ্যায়ের পরবর্তী পড়াতে আমরা এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমবায় সমিতির প্রকারভেদ। তাহলে সমবায় সমিতির প্রকারভেদ অনেকগুলো আছে, এর মধ্য থেকে আজকে আমরা কিছু অংশ আলোচনা করব। প্রকারভেদটা অনেক বড়, বাকি অংশটা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনায় নিয়ে আসবো। তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই এই প্রকারভেদগুলো অবশ্যই খাতায় লিখে লিখে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। সমবায় সমিতির প্রকারভেদ আজকে আমরা যেটা পড়ব সদস্যদের প্রকৃতি বিচারে। তাহলে সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতির প্রকারভেদগুলো আজকে আমরা জেনে নিই। এক হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। এক হচ্ছে কি? উৎপাদক সমবায় সমিতি। দুই হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। দুই হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। তিন হচ্ছে মালিক সমবায় সমিতি। তাহলে এক পেলাম আমরা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, দুই হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি, তিন হচ্ছে মালিক সমবায় সমিতি। 4 নাম্বার পেশাজীবী সমবায় সমিতি। পেশাজীবী সমবায় সমিতি। 5 হচ্ছে শ্রমজীবী যারা কায়িক শ্রম করে থাকে শারীরিক শ্রমের বিনিময়ে, সেগুলোকেই সাধারণত বোঝানো হচ্ছে শ্রমজীবী সমবায় সমিতি। তারপর 6 হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। ভোক্তা সমবায় সমিতি। সর্বশেষ আমরা পাচ্ছি বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। বিশেষ শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের উপর ভিত্তি করেও সমবায় সমিতি তৈরি হতে পারে। তাহলে এই সমবায় সমিতি আমরা এখানে 7টি ধাপ পেলাম। এগুলো আমরা মনে রাখলেই হবে, কারণ এগুলো ধারাবাহিকতার কোনো প্রয়োজন নেই। তাহলে সদস্যদের প্রকৃতি বিচারে আমরা এই 7টি পেতে পারি। তাহলে অনেক সময় নৈবিত্তিকের মধ্যে থাকতে পারে যে বিশেষ শ্রেণীর সমবায় সমিতি, এটা কোন ধরনের সমবায় সমিতির কোন বিচারে এটা হয়। তাহলে আমরা দিতে পারি এটা কি? সদস্যদের প্রকৃতি বিচারে, অথবা ভোক্তা সমবায় সমিতি, উৎপাদক সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, এগুলো আমরা বলতে পারি কি? প্রকৃতি বিচারে। যারা সমবায় সমিতির যে প্রকৃতি রয়েছে সদস্যদের, সেটার উপর ভিত্তি করে আমরা এই সমবায় সমিতির প্রকারভেদ নির্ধারণ করতে পারি। তাহলে আমরা জেনে নিলাম যে সমবায় সমিতির যে সদস্যদের প্রকৃতি বিচারে যে ভাগগুলো সেগুলো। এবার আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে 1 নম্বর আমরা পাচ্ছি উৎপাদক সমবায় সমিতি। তাহলে উৎপাদক সমবায় সমিতি কাকে বলা হয়? উৎপাদক সমবায় সমিতি। তাহলে উৎপাদক সমবায় সমিতির সংজ্ঞাটা তো আমাদের অবশ্যই মনে আছে। সমবায় সমিতির সংজ্ঞা হচ্ছে যে সমশ্রেণীর সমমনা ব্যক্তিবর্গ, তাদের সমশ্রেণীর হবে এবং সমমনা ব্যক্তিবর্গ তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণের জন্য যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। আর্থিকভাবে এবং সামাজিকভাবে তাদের কল্যাণের জন্য যে সংগঠন গড়ে তোলে সেটাকে বলা হচ্ছে সমবায় সমিতি। তাহলে এই যে সমবায় সমিতি রয়েছে, এখানে আমরা পাচ্ছি উৎপাদক সমবায় সমিতি। তাহলে এটা সংজ্ঞা কিন্তু আমরা সমবায় সমিতির সংজ্ঞার আলোকেই দিতে পারি যে সমশ্রেণীর উৎপাদকগণ, এখানে যেহেতু উৎপাদক বলা হচ্ছে যারা উৎপাদন করে তাদেরকে বলা হয় কি? উৎপাদক। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সমশ্রেণীর উৎপাদকগণ তাদের উৎপাদন বৃদ্ধির জন্য বা উৎপাদন সংশ্লিষ্ট কাজের সহযোগিতার জন্য একত্রিতভাবে যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হচ্ছে সমবায় সমিতি, উৎপাদক সমবায় সমিতি। তাহলে সমশ্রেণীর উৎপাদকগণ বা উৎপাদক বৃন্দ তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বা উৎপাদিত
যেই ফসল রয়েছে বা উৎপাদিত যেই পণ্য রয়েছে এগুলোর জন্য যে সংগঠনটি গড়ে তোলে অতিরিক্ত সুযোগ সুবিধা আদায়ের জন্য তাকে বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এখানে কৃষক সমবায় সমিতি, তারপর আমরা দিতে পারি যে মৎস্যজীবী সমবায় সমিতি, এগুলো হচ্ছে কি উৎপাদক সমবায় সমিতির আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে উৎপাদক সমবায় সমিতি হচ্ছে সমমনা কতিপয় উৎপাদক বৃন্দ তাদের আর্থিকভাবে এবং সামাজিকভাবে কল্যাণের জন্য যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। এই উৎপাদক সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদন কাজকে সহায়তা করা। দেখা যাচ্ছে যে পণ্যটি উৎপাদন করা হবে সেই পণ্যের কাঁচামাল পেতে সমস্যা হচ্ছে, তাহলে এখানে যদি উৎপাদকরা যেমন ধান চাষে বীজের সমস্যা, তাহলে এখানে যারা ধান চাষ করবে কৃষক রয়েছে তারা যদি একত্রিতভাবে একটি সংগঠন গড়ে তোলে যে আমরা এখানে ধান উৎপাদনের জন্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা একত্রিতভাবে সমিতির মাধ্যমে সংগ্রহ করে সবার মধ্যে এগুলো বন্টন করে নিব, তাহলে সেটাকে আমরা উৎপাদক সমবায় সমিতির মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি। আচ্ছা, আশা করি উৎপাদক সমবায় সমিতি সবার ক্লিয়ার হয়েছে। উদাহরণ হিসেবে কি বললাম যে মৎস্যজীবী সমবায় সমিতি হতে পারে, তারপর হচ্ছে কৃষক সমবায় সমিতি হতে পারে, এগুলোকে আমরা উৎপাদক সমবায় সমিতির উদাহরণ হিসেবে গণ্য করতে পারি। তারপর যেটা রয়েছে যে বিক্রেতা সমবায় সমিতি, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি বিক্রেতা সমবায় সমিতি। বিক্রেতা সমবায় সমিতি, তাহলে প্রথমে যেটা বললাম উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতির কাজ হচ্ছে কি উৎপাদনের জন্য সমবায় সমিতির সদস্যরা একত্রিতভাবে কাজ করবে। তাহলে বিক্রয় সমবায় সমিতি কিন্তু তারা বিক্রয়ের জন্য একসাথে কাজ করবে। তাহলে সংজ্ঞাটা কিন্তু আগেটার আদলে আমরা দিতে পারি যে সমমনা বা সমশ্রেণীর বিক্রেতাগণ তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণের জন্য যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। যেমন আমরা বই পড়ে থাকি, তাহলে এই বই মানে বলা হচ্ছে পুস্তক, তাহলে বই বিক্রেতা সমবায় সমিতি হতে পারে। অথবা আমরা যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকি দোকান দিয়ে বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, স্বর্ণ বিক্রেতা সমবায় সমিতি হতে পারে। তারপর হচ্ছে ফল বিক্রয় সমবায় সমিতি হতে পারে। তাহলে এগুলোকে আমরা বলতে মৎস্য বিক্রেতা সমবায় সমিতি হতে পারে। তাহলে এই যে বিক্রেতা সমবায় সমিতি, এর ফলে কি হবে, যারা মৎস্য বিক্রি করে থাকে জেলে তারা যারা মৎস্য বিক্রি করে থাকে তারা কি করতে পারে, বিভিন্ন স্থান থেকে মৎস্য সংগ্রহ করে তারা বিক্রি করে। এর ফলে কি হচ্ছে, তাদের সংগ্রহ করতে যে খরচ বেশি হচ্ছে এবং তারা তাদের চাহিদা মাফিক মৎস্য ক্রয় করতে পারছে না। কিন্তু সমবায় সমিতি গঠন করে তারা যদি চিন্তা করে যে আমরা বিক্রেতা সমবায় সমিতি একত্রিতভাবে এই মাছগুলো কোনো জায়গা থেকে নিয়ে আসব, পরবর্তীতে যার যে দোকান সেই দোকানে আমরা এগুলো বন্টন করে নেব। এর ফলে আমাদের ক্রয় মূল্যটা সমান থাকবে এবং বিক্রয় মূল্যটাও কাছাকাছি পর্যায়ে থাকবে, আকাশ পাতাল হবে না, এবং যে পণ্য মান রয়েছে সেই পণ্য মানটাও ভালো থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রেতা সমবায় সমিতির মাধ্যমে কি করতে পারি, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারি বা সেবা বিক্রি করতে পারি। যেমন পুস্তক সমবায় সমিতির কথা বললাম, বই, তাহলে বই বিক্রেতাগণ কি করতে পারেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে ন্যায্য মূল্যে বই বিক্রির একটা নিশ্চয়তা ভোগ করতে পারেন। এর ফলে তিনি আর্থিকভাবে লাভবান হবেন। তাহলে উৎপাদক সমবায় সমিতি এবং বিক্রেতা সমবায় সমিতি এই দুটো আমাদের শেষ হলো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনছো, কারণ মনোযোগ দিয়ে তোমরা যদি না শোনো তাহলে কিন্তু ক্লাস বুঝতে পারবে না। এর পূর্ব বহুবার বলেছি যে তোমরা ক্লাস যেহেতু আমাদের এটা থেকে যায়, তাহলে আমরা এই ক্লাসগুলো যে কোনো সময় এগুলো আমরা দেখতে পারি এবং আবার বই থেকে পড়াগুলো পড়বো। তাহলে বই থেকে পড়াগুলো পড়ে পুনরায় যদি মনে হয় যে আমাদের একটু দেখা দরকার, লেকচার শোনা দরকার, তাহলে আমরা কিন্তু পুনরায় আবার শুনতে পারি। তাহলে এই যে পড়া এবং টিচারের লেকচারগুলো শোনা বা বোঝা পুনরায়, এর ফলশ্রুতিতে তোমাদের পড়াগুলো অতি সহজেই মেমোরিতে ক্যাচ করবে।
এই জন্য বলি শুধু বই পড়বে না বা শুধু লেকচার শুনবে না, দুটার সংমিশ্রণের মাধ্যমে তোমরা একটা ভালো ফলাফল পাবে। তাহলে আমরা পেলাম উৎপাদক সমবায় সমিতি এবং দ্বিতীয় পর্যায়ে পেলাম কি বিক্রেতা সমবায় সমিতি। তৃতীয় পর্যায়ে এসে আমরা পাচ্ছি মালিক সমবায় সমিতি। তাহলে মালিক বলতে বোঝাচ্ছে কি, যে মালিক এরকম ব্যক্তিকে বোঝায় যে কোনো বিষয়ে উপরে যে একেবারে সম্পূর্ণভাবে এটা ভোগ করার অধিকার তার থাকেন এবং সেই পণ্য বিক্রি করার অধিকার তার থাকে, অথবা সে ইচ্ছে করলে যে কাউকে এটা বিনামূল্যে প্রদান করতে পারে, উপহারও দিতে পারে। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, সেটা পূর্ণ সত্ত্বাধিকারী, মানে তিনি এটা সম্পূর্ণ মালিক। তাহলে এই যে মালিক সমবায় সমিতি, এই মালিক সমবায় সমিতি কাকে বলে? তাহলে সেই একই কথা আমরা কিন্তু বলতে পারি যে সমমনা বা সমশ্রেণীর মালিকগণ তাদের যে পণ্য বা সেবা বা যে বিষয়ের মালিকানা তারা দাবি করে থাকে, যে বস্তু, সেই বিষয়ে সামগ্রিক সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে যে সংগঠন গড়ে তোলে সেটাকে বলা হচ্ছে মালিক সমবায় সমিতি। তাহলে সমমনা বা সমশ্রেণীর মালিকগণ তাদের বিভিন্ন ধরনের সামাজিক, আর্থিক বা বিভিন্ন ধরনের ব্যক্তিগত যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য একত্রিতভাবে যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হচ্ছে কি মালিক সমবায় সমিতি। এই মালিক সমবায় সমিতি কি করতে পারে? দেখা যাচ্ছে যে কারো কোনো ব্যক্তিগত সমস্যা সেটা অনেকের কাছে দেখা দেয় না, তাহলে সেই ক্ষেত্রে সে যদি তার ব্যক্তিগত সমস্যাটা বা কোনো প্রয়োজন মেটানোর জন্য একটি সংগঠন গড়ে তোলে, সেই সংগঠনের মাধ্যমে উপস্থাপন করে, তাহলে সেটা কিন্তু অতি সহজেই সমাধান করা সম্ভব হয়। যেমন আমরা ধরতে পারি যে দোকানের কথাই ধরতে পারি, দোকানে অনেকে দোকানের পজিশন কিনে তারপরে সেখানে দোকানদারি করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি দোকান মালিক সমবায় সমিতি, যেহেতু সে দোকানের অনার, দোকানের মালিক, সেই ভাড়াটিয়া না। তারপর হচ্ছে ফ্ল্যাট করে আমরা রাজধানী শহরে বসবাস করি, রাজধানী শহরে বিশেষ করে দেখা যাচ্ছে, অন্যান্য শহরগুলোতেও থাকে কিন্তু রাজধানী শহরে বেশি থাকে, যে রাজধানী শহরে বা রাজধানীর আশেপাশের এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 10 তলা, 20 তলা, 25 তলা বিভিন্ন বড় বড় বিল্ডিং থাকে এবং সেখানে বিভিন্ন ফ্লোরে এক একটা করে ইউনিট করে সেখানে ফ্ল্যাট বিক্রি করা হয়। এখন কেউ যদি সে ফ্ল্যাট ক্রয় করে থাকে তাহলে সে কিন্তু ফ্ল্যাটের একটি মালিক হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখন সেই ফ্ল্যাটের দেখা যাচ্ছে একটি বিল্ডিংয়ের মধ্যে 50টা হচ্ছে ফ্ল্যাট, তাহলে 50টা ফ্ল্যাটের মধ্যে 50 জন মালিক। তাহলে একত্রিতভাবে তারা যদি চিন্তা করে যে এই বিল্ডিংয়ের আমাদের যে সামগ্রিক সমস্যাগুলো, সেই সমস্যা সমাধানের জন্য বা দাবি দেওয়া আদায়ের জন্য বা কোনো ধরনের প্রয়োজন মেটানোর জন্য আমরা একটি সংগঠন করতে পারি, একটা সমবায় সমিতি, তাহলে সেটার আমরা নাম দিলাম কি ফ্ল্যাট মালিক সমবায় সমিতি। তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু একত্রিতভাবে সমস্যাটা সমাধান করতে পারে। ধরা গেল ফ্ল্যাটের কোনো মালিক কোনো কারণে অসুস্থ হয়ে পড়লো, বা তার আর্থিক কোনো সমস্যা দেখা দিল, বা তার বাড়িতে কোনো অনুষ্ঠান, এখন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সমবায় সমিতির মাধ্যমে করতে গেলে অনেক সহজেই করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সংজ্ঞাটা, যে মালিক সমবায় সমিতি কাকে বলা হচ্ছে, যে একই শ্রেণীর মালিকগণ বা একই সমমনা মালিকগণ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায়ের জন্য যে সংগঠনটি গড়ে তোলে তাকে বলা হচ্ছে কি মালিক সমবায় সমিতি। তাহলে মালিক সমবায় সমিতির মাধ্যমে কি হতে পারে? সমমনা, এই যে বললাম যে একটি বিল্ডিংয়ের মধ্যে 50টি ফ্ল্যাট, তাহলে এই বিল্ডিংয়ের শুধুমাত্র এই বিল্ডিং বা একই কোম্পানির যে ফ্ল্যাটগুলো রয়েছে সেই ফ্ল্যাটের যারা মালিক তারাই একমাত্র এই সংগঠনের সদস্য হতে পারবে, অন্য কেউ না। এর ফলে কি হচ্ছে যে এই বিল্ডিং সংশ্লিষ্ট বা এই কোম্পানি সংশ্লিষ্ট যতগুলো ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের সামগ্রিক দাবি দেওয়া বা সুযোগ সুবিধা বা প্রয়োজন মেটানোর জন্য এই সংগঠনটি কাজ করে থাকবে। তাহলে উৎপাদক সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, মালিক সমবায় সমিতি, তিনটা শেষ হল। এরপর আমরা আসি পেশাজীবী সমবায় সমিতি। দেখা যাচ্ছে যে একই পেশার
বা একই শ্রেণীভুক্ত যে পেশাগুলো রয়েছে সেই পেশার ব্যক্তিবর্গ তাদের পেশাগত বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য একটি সমবায় সংগঠন গড়ে তোলা, তাহলে সেটাকে আমরা বলবো কি পেশাজীবী সমবায় সমিতি। যেমন একই পেশার, যেমন মৎস্য বিক্রি করে থাকে, তাহলে মৎস্যজীবী যারা রয়েছেন তারা মাছ বিক্রি করে, জেলে সমবায় সমিতি। আচ্ছা, তারপর দেখা গেল যে ইঞ্জিনিয়ার, যেটাকে বাংলায় বলা হয় প্রকৌশলী, তাহলে প্রকৌশলী সমবায় সমিতি আমরা বলতে পারি। তারপর হচ্ছে ডাক্তাররা একত্রিতভাবে একটি সংগঠন গড়ে তোলেন, সেটাকে আমরা বলতে পারি কি ডাক্তার সমবায় সমিতি। দেখা গেল ডাক্তাররা বিভিন্ন নতুন নতুন রোগ আবিষ্কৃত হচ্ছে, রোগের বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কৃত হচ্ছে, রোগের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, তাহলে এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে এককভাবে অগ্রসর হতে পারছে না। এখন একটি সমবায় সমিতি গঠিত হলে সামগ্রিকভাবে সেটা অতি সহজেই সমাধান করা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে ডাক্তাররা চিন্তা করলো যে আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে চিকিৎসার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে, দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা একটি সংগঠন করলে কেমন হয়। তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু ডাক্তার সমবায় সমিতি করতে পারে। তেমনিভাবে প্রকৌশলীরাও একটি সংগঠন তৈরি করতে পারে, যেটাকে আমরা বলতে পারি প্রকৌশলী সমবায় সমিতি। অথবা হিসাব নিরীক্ষক, হিসাব নিকাশ রাখা হচ্ছে, সেই হিসাব নিরীক্ষক সমবায় সমিতিও হতে পারে। তাহলে একই পেশার, আবারও বলছি, একই পেশার বা সমমনা এবং সমশ্রেণীভুক্ত হতে হবে। অন্য শ্রেণী, অন্য মনে বা অন্য মন মানসিকতার যদি হয় তাহলে এখানে এই সমবায় সমিতি টিকবে না। এই জন্য পেশাজীবী, একই পেশা, যেমন দেখা যাচ্ছে যে সবাই এখানে ডাক্তার, সবাই এখানে প্রকৌশলী, সবাই এখানে আইনজীবী, তাহলে সবাই এখানে শিক্ষক, তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি পেশাজীবী সমবায় সমিতি। সমমনা এবং সম পেশার ব্যক্তিবর্গ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য এবং তাদের প্রয়োজনীয় কাজ সমাধানের জন্য যে সমিতি গঠন করে থাকে সেটাকে বলা হচ্ছে পেশাজীবী সমবায় সমিতি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা আসি শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমজীবী মানে যারা শ্রমের বিনিময়ে কাজ করে থাকে। এখানে তাহলে যারা শ্রম দিচ্ছে তারা সাধারণত বিশেষ করে দেখা গেল যে গার্মেন্টস শ্রমিক, তারা শ্রম দিচ্ছে, তাদের প্রতিনিয়তই নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে, মালিকদের সাথে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে, মালিকরা তাদের ঠকাচ্ছে তারা মনে করে, অথবা তারা বিভিন্ন যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ থেকে হচ্ছে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে তারা চিন্তা করলো যে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করলে কীরকম হয়। আমরা প্রতিষ্ঠানের মালিকদের সাথে যদি নিয়মিত একটা যোগাযোগ রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের করলে কীরকম হয়। তাহলে এই ক্ষেত্রে তারা যদি ভিন্ন ভিন্নভাবে ভেঙে যোগাযোগ করে তাহলে প্রতিষ্ঠানের মালিক কিন্তু সময় দিতে পারবেন, বা সেই ক্ষেত্রে এক একজন এক এক মতামতের উপর চলবে। সেক্ষেত্রে তারা যদি চিন্তা করে যে আমরা এখন যারা শ্রমজীবী রয়েছে, গার্মেন্টসে শ্রম দিয়ে থাকি, অথবা আমরা যদি একত্রিতভাবে একটি সংগঠন তৈরি করি, সেই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া বা প্রয়োজন মেটানোর জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করব, তাহলে সেই ক্ষেত্রে তারা যে সংগঠনটি তৈরি করবে সেটাকে বলবো আমরা শ্রমজীবী সমবায় সমিতি। অথবা রিক্সা চালক সমবায় সমিতি হতে পারে, তারা শ্রম দিয়ে কাজ করে থাকে। অথবা বিভিন্ন ধরনের আপনার কর্মচারী থাকে, বিভিন্ন ধরনের চালক থাকেন, যেমন চালক সমবায় সমিতি, মোটর চালক সমবায় সমিতি, তারপর আপনার বিভিন্ন ধরনের ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা চালক সমবায় সমিতি, তারপর যেটা বললাম যে গার্মেন্টস শ্রমিক সমবায় সমিতি, হ্যাঁ এটাও হতে পারে। তাহলে এগুলোর মাধ্যমে তারা কি করতে পারে, একত্রিতভাবে তাদের প্রয়োজন মেটানোর জন্য ওই সমিতির মাধ্যমে উপস্থাপন করতে পারে। 6 নম্বর হচ্ছে কি ভোক্তা সমবায় সমিতি। তাহলে ভোক্তা সাধারণত এইভাবে সংজ্ঞাটা দিব একটু ভিন্ন, যে একই এলাকার সমমনা ভোক্তাগণ তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ের উদ্দেশ্যে যে সংগঠনটি তৈরি করে সেটাকে বলা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। সাধারণত সমপর্যায়ের ভোক্তারা হবে এবং একই এলাকার হতে হবে, কারণ এক এক এলাকার ভোক্তার চাহিদা এক এক রকমের হয়, সেই ক্ষেত্রে ভোক্তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা যদি বলি যে
একই এলাকার বা একই শ্রেণীভুক্ত ভোক্তাগণ তাদের যে ভোগের সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আদায়ের জন্য যে সমিতি গঠন করে থাকেন সেটাকে বলতে পারি আমরা কি ভোক্তা সমবায় সমিতি। তাহলে এই যে ভোক্তা সমবায় সমিতি, এই ভোক্তা সমবায় সমিতি গণ আমরা কি করতে পারি, যেমন দেখা গেল যে একটি এলাকার মধ্যে যে মৌসুমি ফল আমরা ধরতে পারি আম, কাঁঠাল, এগুলো আমরা ধরে নিলাম, যেগুলো ক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি রাজশাহীতে যাচ্ছে। তাহলে সে চিন্তা করলো যে আমি 10 কেজি আম কিনবো, কিন্তু ফরমালিন মুক্ত আম খাওয়ার জন্য আমি সরাসরি গাছ থেকে নিয়ে আসবো। এখন তারা যদি সমবায় সমিতি গঠন করে যে না, সমবায় সমিতির মাধ্যমে আমরা কি করব, ভোক্তা সমবায় সমিতি গঠন করব, ভোক্তা যে সংরক্ষণ আইন আছে সেটা আমরা রক্ষা করার চেষ্টা করব। আমরা কি করব, যে একত্রিতভাবে সবাই আম নিয়ে এসে সেখানে আমরা আমাদের চাহিদা মোতাবেক ভাগ করে নিব, আর প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে সেটা আমরা বিক্রি করে ফেলব। আরও যে নতুন ক্রেতা থাকবে তারাও আমাদের সাথে ভোক্তা হিসেবে গণ্য হবে। তাছাড়া মুদির দোকানে, তারপর বিভিন্ন ধরনের শপিং মলে আমরা যে পণ্য সামগ্রী ক্রয় করে থাকি, সেই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, এই ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে আমাদের ভোক্তা যে আইন অনুযায়ী আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা ভোগ করতে পারি। তাহলে ভোক্তা সমবায় সমিতি হচ্ছে কি, একই এলাকার ভোক্তাগণ তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান কল্পে যে সমবায় সমিতি গঠন করে সেটাকে বলা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। এরপর 7 হচ্ছে বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। বিশেষ শ্রেণীর বলতে বোঝাচ্ছে, এখানে আমি লিখেছি বিশেষ শ্রেণী, যেমন যাদের জায়গা জমি নেই, ভূমিহীন, বিত্তহীন, বিত্তবান না, স্বাভাবিক জীবনযাপন করে। তারপর হচ্ছে মহিলা আছে, তারপরে যুবক আছে, মুক্তিযোদ্ধা আছে, প্রতিবন্ধী আছে। তারা কি করলো, আলাদা আলাদাভাবে সমবায় সমিতি গঠন করলো। তারা কিন্তু আলাদা স্পেশাল একটি দল, তাদের সাথে অন্যদের মিলবে না। যেমন যারা ভূমিহীন তারা ভূমিহীনই, যাদের ভূমি আছে তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। বিত্তবান যারা আছে তারা কিন্তু বিত্তহীন সমবায় সমিতিতে অন্তর্ভুক্ত হবে না। একমাত্র শুধুমাত্র মহিলা যারা, তারাই কিন্তু এখানে মহিলা সমবায় সমিতিতে যুক্ত হতে পারবে। তারপরে যুব সমবায় সমিতি, মুক্তিযুদ্ধ সমবায় সমিতি, প্রতিবন্ধী সমবায় সমিতি। তাহলে এটা কি বিশেষ কোনো বিষয়কে এখানে ভিত্তি করে তৈরি হয়। আশা করি তোমরা পড়াটা মনোযোগ সহকারে শুনেছো। এই পড়ার উপর ভিত্তি করেই তোমরা তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলকের উত্তরগুলো দিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা সমবায় সমিতির যে প্রকারভেদের বাকি অংশগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।